আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত দুদিন ধরে রাষ্ট্রপতিকে ঘিরে যে নানান ধরনের গুঞ্জন, তাতে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে আসে দেশে বিদেশি নানা গণমাধ্যমের সূত্র ধরে। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অথবা তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছিলেন? তিনি কি আগের সংসদ বহাল রাখার বা বহাল করার কোন গুরুতর পরিকল্পনা নিয়েছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? এবং যদি এ ধরনের কোন টার্গেট তার থাকতই, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে যোগসাজশে নিশ্চিতভাবে তাতে বাইরের কোন না কোনো শক্তির সমর্থন প্রয়োজন। সেই শক্তিটি কে? ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? আমরা ইদানিং শুনছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একই সরল রেখায় অবস্থান করছে, তাদের অভ্যন্তরীণ অভিন্ন নানান ধরনের স্বার্থের জায়গা থেকে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। এই কথাগুলো এ কারণে বলছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমি যদি সরাসরি বলি, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে একথা বলছে যে মিস্টার শাহাবুদ্দিন হ্যাড রিসেন্টলি অ্যাটেম্পটেড টু রিস্টাবলিশড কন্ট্যাক্ট উইথ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেছেন বা সেভাবে এগোচ্ছেন, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে তারা এই কথা বলছে, তারা নিজেরা বলেনি। প্রথম আলো, আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টার কি বলছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। তারপরে একটু বলি যে ডেইলি স্টারে বলা হচ্ছে, প্রথম আলো একই ধরনের কথা বলছে, বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টি আরো জটিল। কোন ফোন আলাপ? এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি বা এই দুটি পত্রিকারই খবর বেরিয়েছে যে লন্ডনে গত 9 মাসে যখন চিকিৎসার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গিয়েছিলেন, তখন নাকি শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। এখন যেই নেতার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে নাম গোপন রেখে, সেই নেতার ভাষ্য, শেখ হাসিনার সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। বিএনপির ওই নেতা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা ঘটানো হতে পারে, এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতার বক্তব্য অবশ্যই অনেকাংশেই বা পুরো অংশেই সত্য বলে আমরা ধরে নিতে পারি। তার কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি গণমাধ্যমে এসেছে। একদিন পরে কোনো গণমাধ্যমে, সব গণমাধ্যমে নয়, অর্থাৎ আবারও ধরপাকড় শুরু হবে, আবারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদেরকে কারণে অকারণে হয়তো গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে আদৌ কোনো কথা বলেছেন কিনা? যদিও তিনি এরই মধ্যে কোনো কোনো জায়গায় বা কারো কারোর সঙ্গে কথোপকথনে বিষয়টি একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এই ধরনের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। তিনি নাকি মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তিনি এই ধরনের কোনো কথা শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বসে বলেননি, এবং কথা বললে তো দেশে বসেই বলা যেত। এক্ষেত্রে তার কথার যৌক্তিকতা ধার সম্ভবত
কিছুটা হলেও কম। দেশে বসে কথা বলাটা এত নিরাপদ নয়, তার কারণ ফোন ট্যাপ হওয়া খুবই খুবই স্বাভাবিক। এখন ট্যাপ করতে পারে কারা? দেশের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু কথাগুলো যদি আসলে লন্ডনে হয়ে থাকে তাহলে সেটি আবার ট্যাপ করলো কারা? নিশ্চয়ই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। তাদের কথোপকথন রেকর্ড করে তো আর বাংলাদেশ সরকার দিবে না। খুব স্বাভাবিক, তাদের কি এমন দায় পড়েছে বা তাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন গিয়েছিল কিনা বাংলাদেশ সরকার পক্ষ থেকে, তাও আমরা জানি না। যদি না গিয়ে থেকে তারা দিবে না বা করার কথা নয়। তাহলে লন্ডনের হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হচ্ছে বা কারো হোয়াটসঅ্যাপে যদি এই ধরনের কথা হয়ে থাকে, সেগুলো কি বাংলাদেশে বসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ট্র্যাক করতে পারে? আমার মনে হয় এত সহজ নয় বা হওয়ার কথাও নয়। আমি নিশ্চিত নই আসলে বিষয়টি কি, তবে আমার সাধারণ জ্ঞানে যেটি আসে এটি সম্ভব নয়। যদি তাই হয়ে থাকে তাহলে কেন বাংলাদেশের গণমাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছে? এই প্রশ্ন এর মধ্যে আরো অনেকে এই প্রশ্নটি তুলেছেন। যদি এগুলোর কিছুই না হয়ে থাকে তাহলে ওই নেতা যেটি বলছেন, বিএনপির যে নেতা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন, তার কথাই আমরা সর্বাংশে সত্য বলে ধরে নিচ্ছি। এবং সরকারের মধ্যে শুধু সরকার নয়, সরকারি দল বিএনপির বাইরে এনসিপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে গত 28 জুন থেকে, যখন কিনা ভারতের গণমাধ্যম এনডিটিভি কে শেখ হাসিনার সাক্ষাৎকারে বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। অনেকেই তখন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল এটাই। কিন্তু পরবর্তীতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি মোটামুটি একটা টাইম ফ্রেম বেঁধে দিলেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন, তখন থেকেই শুধু চাপা উত্তেজনা নয়, একটা আতঙ্ক কাজ করছে। এটা স্বাভাবিক। মানে কেন ফাঁসির আসামি দেশে আসতে চাইবে, তাকে ফিরতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি তো দেওয়া হয়েছে। পাশাপাশি কথাও বলা হয়েছে যে তিনি এলে বিমানবন্দরে তাকে ফাঁসি দেওয়া হবে, দড়ি নিয়ে মানুষজন যাবে তাকে ফাঁসিতে ঝুলাতে। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই মুহূর্তে এই ধরনের উদ্যোগ কেন নেবেন? আমি বলছি না রাজনীতিতে শেষ বলে কিছু আছে, অবশ্যই রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে না, তিনি যদি এই ধরনের উদ্যোগ নিতেন যে আগের সংসদ বহাল রাখবেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বহাল করবেন, এই সব কিছু তো তার জন্য উৎকৃষ্ট সময় ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। এখন কারো মতে বিতর্কিত নির্বাচন, কারো মতে একপাক্ষিক নির্বাচন, যেভাবেই হোক একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার তো এসেছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির মাধ্যমে এই বিষয়টি কি এত সহজ? আমি আবারও বলি, সহজ কিনা নিশ্চিত করে আমি বলতে পারছি না। তবে আগামী 6 মাসে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, অনেক টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হবে। তার অংশ অবশ্যই বাংলাদেশ, এটুকু আমরা বলতে পারি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সাম্প্রতিক সময়ে সিনিয়র সাংবাদিক, দড়িবার সাংবাদিক, ছাগল অথর্ব সাংবাদিক এবং সাংবাদিক নামে কলঙ্ক, তারপর আরো অনেক অশ্রাব্য গালাগাল যারা পক্ষ এবং বিপক্ষের লোকজন ইদানিং সামাজিক মাধ্যমে দিচ্ছেন। রাষ্ট্রের জন্য, দেশের জন্য এই মুহূর্তে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ, আর একটা পেশার জন্য ভীষণ রকম অবমাননাকর। মূলত যে আমাদের দেশে সাংবাদিকতা, এটা যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের একটা গৌরবময় ঐতিহ্য। সে ঐতিহ্য ভারতের সে কোনো অংশে কম নয়। আপনি যদি 50-এর দশক ধরেন, 60-এর দশক ধরেন, বঙ্গবন্ধু জমানা 70-এর দশক ধরেন, এমনকি এরশাদ জমানা ধরেন, এরশাদ জমানা পর্যন্ত
80 দশক পর্যন্ত বাংলাদেশের সংবাদপত্র জগতের যে গ্লোরিয়াসনেস, মালিক, সম্পাদক, সাংবাদিক, তাদের যে মান, মর্যাদা এবং সম্মান যে পর্যায়ে ছিল, আসলে অন্য কোনো শ্রেণী এবং পেশা তারা এই সম্মানটা ক্লেমই করতেন না যে আমরা আসলে ওইরকম সম্মানিত। একটি পত্রিকাতে সাধারণত জুনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কেউ ঢুকতেন, জুনিয়র সাব এডিটর হিসেবে ঢুকতেন, যেগুলোকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার বা সাব এডিটর বলা হয়। মানে যারা অফিসে বসে বসে এই নিউজগুলো, বিদেশি যে রয়টার্স, তারপর বাংলাদেশ সংবাদ সংস্থা ইউএনবি, সেখান থেকে যে নিউজগুলো আসতো এগুলো অনুবাদ করতেন। ইংরেজি খুব ভালো জানতে হতো। বাংলা পত্রিকায় যারা চাকরি করতেন এই এডিটোরিয়াল সেকশনে, তারাও খুব ভালো ইংরেজি জানতেন, একই সঙ্গে বাংলা জানতেন। আর যারা রিপোর্টিং করতেন, তো সেই রিপোর্টারদের মধ্যে অনুসন্ধিৎস ক্ষমতা, ইনভেন্টরি পাওয়ার এবং সহজে যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করে এবং যার তার কাছে মাথা না নোয়ানোর যে একটা অদম্য যে স্পৃহা, আগ্রহ, এই দুটো যোগ্যতা আমি যে সময়টিতে সংবাদপত্রে ছিলাম তখন আমি দেখেছি। প্রায় ভালো ভালো সব পত্রিকাগুলোতে বিশাল লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে সবাই বাংলা এবং ইংরেজি মানে নিখুঁতভাবে পড়তেন। ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে ভীষণ রকম আলোচনা হতো। সাংবাদিকদের বেতনও খারাপ ছিল না, ভালো ছিল। ধরুন তৃতীয় ওয়েজ বোর্ড অনুযায়ী যারা বেতন পেতেন সাব এডিটর রূপে বা সিনিয়র সাব এডিটর রূপে, স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার রূপে, এই দুটোই মূলত পোস্ট, স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার। এরপর এদের মধ্যে থেকে কেউ শিফট ইনচার্জ হতেন, কেউ নিউজ এডিটর হতেন। ইত্তেফাকে এই নিয়মটা খুব, মানে ইত্তেফাকে আসলে সিনিয়র রিপোর্টার এবং সিনিয়র সাব এডিটর এই দুটোই ছিল মূলত পোস্ট। এখান থেকেই যেমন দেখা গেল যে কেউ শিফট ইনচার্জ হতেন কিন্তু তার বেতনটা ছিল সিনিয়র সাব এডিটর রূপে, বা কেউ নিউজ এডিটর হতেন, তো নিউজ এডিটর হতেন কিন্তু তার ছিল সিনিয়র সাব এডিটর রূপে। আবার সিনিয়র স্টাফ রিপোর্টার যারা ছিলেন এরাই চিফ রিপোর্টার হতেন। এই পর্যন্তই ছিল। আর সম্পাদক সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা হতেন আগের জামানাতে। পরবর্তীতে সেটা এরশাদ জামানাতে যেমন সানাউল্লাহ নুরি সাহেব আছেন, ওনাদেরকে আসলে পেইড বলা হতো। কিন্তু এর আগে যেমন তোফাজ্জল হোসেন মানিক মিয়া কিংবা আজাদের মৌলানা আকরাম খান, তারা সবাই পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। এদের কথা আলাদা, মানে এটা এই যুগে কল্পনাই করা যায় না। তো এর বাইরে যেটা ছিল সেটা হলো সম্পাদনা, মানে সম্পাদকীয় বিভাগ ছিল, যেটা যারা পোস্ট এডিটোরিয়াল লিখতেন, বাইরের লোকদের লেখা নেওয়া হতো না। ওনারা সবাই সহকারী সম্পাদক রূপে নিয়োজিত ছিলেন। যেমন রাহাত খানের মতো মানুষ সহকারী সম্পাদক ছিলেন, নির্মল সেন সহকারী সম্পাদক ছিলেন, তারপর সেই সন্তোষ গুপ্ত সহকারী সম্পাদক ছিলেন। ইংরেজি পত্রিকাগুলোতে ওই সময়টাতে মূলত আমি যে সময়টাতে চাকরি করতাম সেই সময়টাতে ইংরেজি পত্রিকা বলতে অবজারভার কি আমরা মনে করতাম যে এটা একটা পত্রিকা। এর মধ্যে নিউ নেশন ছিল, কিন্তু নিউ নেশন ঠিক ওরকম অতটা জনপ্রিয় ছিল না। অবজারভারের পরে ডেইলি স্টার আসে, কিন্তু ডেইলি স্টার মানে অবজারভারের পতন না হওয়া পর্যন্ত ডেইলি স্টার আসলে ডেইলি স্টারের জায়গায় আসতে পারেনি। তো এনিওয়ে, যেটা হলো ডেইলি স্টারে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে, অবজারভারে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। এই জিনিসগুলো 80 দশক পর্যন্ত দেখেছে। এবং তখন একজন সাব এডিটর, সিনিয়র সাব এডিটর দরকার নেই, বা একজন স্টাফ রিপোর্টার সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখা করতে পারতেন এবং তারা প্রেস ক্লাবে আসতেন, আলাপ আলোচনা হতো। মানে এটা একটা অসাধারণ, ধরুন চিত্র বাংলা কিংবা বিচিত্রা, চিত্রালী, এ সকল সিনেমার মানে এই সকল পত্রিকার যারা স্টাফ রিপোর্টার বা ধরুন সিনিয়র স্টাফ রিপোর্টার,
তারা যদি 80-র দশকে নায়ক রাজ্জাককে একটা ছোট্ট সিরিয়াল করে খবর পাঠাতেন, আপনার একটা সাক্ষাৎকার নিতে হবে, তাহলে রাজ্জাক সাহেব এসে ওই পত্রিকার অফিসে উপস্থিত হতেন। এই ছিল পত্রিকার মান। এখন এই কারণ হলো কি, এই সাংবাদিকতার পেশাটা নিয়ে 80-র দশকে বলতে গেলে সবসময় শাসক গ্রুপ ভীষণ রকম উদ্বিগ্ন ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন, এবং এদেরকে কেনা যেত না, ভীষণ রকম কেনা যেত না। আপনি একজন চিন্তা করেন, একজন নির্মল সেন, একজন গিয়াস কামাল চৌধুরী, একজন আতাউস সামাদ, যারা স্টার হয়ে গিয়েছিলেন। তো মানে এর বাইরে অন্তত 1 ডজন 2 ডজন সাংবাদিক ছিলেন যাদেরকে সেই জমের মতো শাসকরা ভয় পেত। ঠিক সেই সময় এরশাদ জমানাতের শেষের দিকে সাংবাদিক কেনার একটা প্রকল্প চালু হয়ে যায়। তিনি ইত্তেফাকের 2-3 জন সাংবাদিককে হাত করে ফেলেন। কিছু ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা দিয়ে মানে কয়েকজন সাংবাদিককে হাত করে ফেলেন। আমি নাম বলে কাউকে ছোট করব না। তাদের মাধ্যমে কলাম লিখানো কিংবা তাদের মাধ্যমে বই লিখানো, রাষ্ট্রপতির দরবারে বা কোনো ব্যবসায়িক গ্রুপ বা কোনো ধড়িবাজ মানে যাকে বলা হয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তারা এরকম 80-র দশকের ধরুন এটা 87-88 দিক থেকেই অপকর্মগুলো শুরু হয়। 91 থেকে শুরু হয় দলবাজি, মানে সিরিয়াসলি দলবাজি 91 সঙ্গে শুরু হয়, এবং সেটা হতে 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 2024 সনে এসে এখানে এই সাংবাদিকতা নামে দুর্গন্ধময়, অতি দুর্গন্ধময়, আবর্জনাময় একটা শ্রেণী তৈরি হলো, যারা সেই নারী ব্যবসা, মানে এমন কোনো মানে অপকর্ম নেই, মদ, নারী, জুয়া থেকে শুরু করে বিশেষ করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত হওয়ার কারণে আপনি মাফিয়া বলতে যা কিছু বোঝায় 10টা মাফিয়া একত্র করলে এই সাংবাদিক নামক যে পেশাটা, সেই পেশার মধ্যে এরকম অনেকে খুঁজে পাবেন। তো এই যে একটা খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার মধ্যে যেটি হলো সাংবাদিকদের মান কমলো, সম্মান চলে গেল, লেখাপড়া গোল্লায় গেল, আর গর্ব করার মতো এদের মধ্যে কিছুই রইল না। এরই মধ্যে ইউনূস জমানা এলো। ইউনূস জমানা হওয়ার পরে কি হলো, একটা শ্রেণী, এই খারাপ যে শ্রেণীটা, তার একটা বিরাট অংশ পালিয়ে গেল, আর একটা অংশ মুহূর্তের মধ্যে ভুল পাল্টিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে তারা যুক্ত হলো। এবং শেখ হাসিনার জমানাতে যে সমস্ত সাংবাদিক বিভিন্ন দূতাবাসে চাকরি নিত, প্রেস ক্লাবে মাতব্বরি করত, কন্ট্রাক্টারি করত, দালালি করত, রাতে যে ওয়েস্ট ইন্ডিয়া পাপিয়া কাণ্ড ঘটাতো, তারপর বিদেশে টাকা পাচার করত, দলের প্রোপাগান্ডা চালাতো, এই পুরো যে গ্রুপটি, সেই গ্রুপটির দেখা গেল যে শেখ হাসিনার জামানাতে এই গ্রুপে লোক ছিল ধরেন মোর দ্যান 100। এটা নেমে এলো 25 জনে। এরা নেমে এলো 25 জনে ইউনূস জমানাতে, এবং 25 জন যারা শেখ হাসিনার জমানাতে তারা খারাপ ছিল, খারাপ থাকার পর তাদের বুদ্ধি ছিল, পোশাক ছিল, চেহারা ছিল, সুর ছিল, বংশ ছিল, প্রত্যেকটা জায়গাতে যে লেভেলটা ছিল সেই লেভেলটা মানে ইউনূস জমানাতে এসে যারা এই সুবিধা গ্রহণ করলো তাদের লেভেলটা আগেগুলো যদি মাথার ক্যাপ আপনি বলতেন যে খারাপ, কিন্তু তাদেরকে মাথায় টুপি হিসেবে পরা যায়, এগুলোকে আপনি জুতা হিসেবে ব্যবহার করতে পারবেন, এরকম জাস্ট জুতা হিসেবে ব্যবহার করতে পারেন, এই ধরনের কোয়ালিটির লোকগুলো এসে হাও মাও কাউ করে খাওয়া শুরু করলো। আচ্ছা, এগুলো খেয়ে দিয়ে আবার এই গ্রুপও প্রায় আউট, অর্ধেকের মতো আউট, বাকি অর্ধেক এখনো বিভিন্ন জায়গাতে লুটপাট করছে। এই যে যখন নতুন বন্দোবস্ত হলো, মানে বিএনপি সরকার এলো, এই সময়টাতে সংবাদপত্রে এই সুবিধাভোগী শ্রেণী যারা আছে, এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে এমন কিছু লোক সামনে চলে এলো যারা ইউনূস জমানাতে যে ওই পায়ের জুতো ছিল, যাদেরকে মানে
শেখ হাসিনার জমানাতে আপনি যদি মনে করেন একজন ইকবাল চৌহান চৌধুরী, একজন নাইমুল ইসলাম খানকে যদি আপনি মাথার ক্যাফ হিসেবে বর্ণনা করেন, তাহলে এই দুজনের সমপর্যায়ের যে সমস্ত লোক ইনুস জমানাতে দাফর ছিলেন, তারা নাইমুল ইসলাম খানের জুতার সোল, জুতার উপরের অংশ না, নিচে যেগুলো হাঁটে সেই জুতার সোল, বা ইকবাল চৌহান চৌধুরীর জুতার সোল আর নাইমুল ইসলাম খানের স্যান্ডেলের ফিতা হওয়ার উপযুক্ত নয়। এই লোকগুলো ইনুস সাহেবকে চালিয়েছে। বোঝার চেষ্টা করেন, ইনুস সাহেবের সময় যেগুলো জুতার সোল ছিল, পরবর্তীকালে যারা বিভিন্ন সময়টাতে দাপট দেখাচ্ছে, এগুলো জুতার সেই ফিতা বা সোল থেকে নেমে এগুলো এখন কি বলবো, ওই আমাদের 80-র দশকে দেখবেন গ্রামের মধ্যবিত্ত এবং ধনীরাও যে তারা জুতা যাকে বলে ক্ষয় হয়ে গেলে নিচে একটা আলাদা রাবারের সোল লাগাতো, মানে টায়ার, বিশেষ করে রিক্সার টায়ার দিয়ে লাগাতো। এইরকম সোলে মানে টায়ারে মানে নকল সোলে সয়লাভ হয়ে গেছে বর্তমান সংবাদপত্র জগতের সেই কালো অধ্যায়গুলো। এই যখন অবস্থা, তখন আমরা আসলে চারিদিকে তথ্যের নামে অপতথ্য, জ্ঞানের নামে আপনি অজ্ঞানতা, আলোর পরিবর্তে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। কোন একটা বিষয় ন্যারেটিভ তৈরি করা তো দূরের কথা, উল্টো সামাজিক মাধ্যমে যে গল্প গুজব হচ্ছে, সেই গুজবের যে ভিত্তি, সেই ভিত্তির দ্বারাই রাষ্ট্র, সরকার, দেশের জনগণ নিষ্পেষিত হচ্ছে। কিন্তু কলম যাদের হাতে, সেই কলম দিয়ে দুনিয়ার সব কিছু বের হচ্ছে। কলম দিয়ে তাদের বীর্য বের হচ্ছে, মল বের হচ্ছে, মূত্র বের হচ্ছে, নাকের সর্দি বের হচ্ছে, কিন্তু কলম দিয়ে কালির মাধ্যমে দু কলম ভালো কালাম যে বক্তব্য, সেই বক্তব্য কেউ বের করতে পারছে না। এইরকম যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে দেখা গেল সিনিয়র সাংবাদিক বিতর্ক শুরু হয়ে গেছে। গত 2 বছরে আপনি চান বা না চান, সাংবাদিকদের মধ্যে অল্প কয়েকজন মানুষ যারা কোনো জমানাতে রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ করেননি, যেমন আনিস আলমগীর, মাসুদ কামাল, আজিজ, পান্না, এখন সার্বিক বিচারে হয়তো শেখ হাসিনার জমানাতে, তারপরে ইনুস জমানাতে বা তার আগের অন্য কোনো জমানাতে যে সকল পলিটিক্যাল টাউট ছিল সাংবাদিকতার নামে, বা সাংবাদিকতা পেশার বাইরে গিয়ে তারপরে এই পেশাটাকে মালিকানা বিভিন্নভাবে ব্যবহার করে যত রকম 2 নম্বরী জিনিস আছে যারা করেছে, এই কয়জন মানুষ আমি যাদের নাম বললাম, এই কয়জন মানুষ কখনোই এরকম ছিলেন না। আবার তারা যে গিয়াস কামাল চৌধুরী বা ধরুন রাহাত খান এদের মতো উচ্চ পর্যায়ের সাংবাদিক ছিলেন তাও না। কিন্তু ঘুষ, দুর্নীতি, অনিয়ম থেকে শুরু করে ক্ষমতাধরদের যে পদলেহনের যে ইতিহাস, পাঁচাটার যে ইতিহাস, আমি এই 4-5 জন লোকের যে নাম বললাম তাদের মধ্যে ছিল না। এবং অবাক করার ব্যাপার হলো যে এই ইনুস জমানার আগে এরা যে আসলে খুব বেশি ফ্রন্ট লাইনে এসছে, পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলেছে বা নেতা হওয়ার চেষ্টা করেছে, এইরকম কোনো নজিরও আমি অন্তত পক্ষে এদের সবাইকে চিনি, পার্সোনাল চিনি। আনিস আলমগীর আজকের কাগজে আমার সহকর্মী ছিলেন, তারপর মাসুদ কামালকে চিনি, যদিও তার সঙ্গে আমার সরাসরি কোনো পত্রিকা একত্রে চাকরি করার সুবিধা হয়নি, কিন্তু তিনি জনকণ্ঠে দীর্ঘদিন ছিলেন, সেই সুবাদে আমি তাকে চিনি। পান্না নানা কারণ তাকে চিনি, 21 টেলিভিশন থেকে তাকে চিনি। তারপরে আজিজ ভাইকে তো অনেক এমিনেন্ট জার্নালিস্ট, তাকে চিনি নানাভাবে। তিনি সেই অন্য ডেস্কে ছিলেন, বাট ডেইলি স্টারে তার সঙ্গে আমার একত্রে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। তো এই মানুষগুলো ওইরকম তাদের কোনো যাকে বলা হয় নেতিবাচক দিক কোনো রাজনৈতিক পোর্টফোলিওতে ছিল না। আর
এর আগে তারা কখনো এরকম সাহসী, কখনো মজলুম, মানে ইদানিং তো সংবাদপত্র জগতে খালি মানে কতগুলো, যেমন কি নাম আসছে, অনুসন্ধানী সাংবাদিক, সাহসী সাংবাদিক, মজলুম সাংবাদিক, তারপর কি আছে মজলুম সাংবাদিক, এই নানা রকম নাম। মানে যখনই আপনি মজলুম সাংবাদিক বলবেন, মানে আপনার প্রতি জুলুম করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে উল্টা জুলুমবার সাংবাদিকের নাম চলে আসবে। মজলুম মানে জুলুমবার সাংবাদিক নাম চলে আসবে। এত লোক রেখে সাংবাদিকদের কেন জুলুম করবে? অন্য কোনো সাংবাদিক যারা আছে তারাই তাদেরকে জুলুম করতে শিখিয়ে দিয়েছে। মজলুম সাংবাদিক, জুলুমবার সাংবাদিক, সাহসী সাংবাদিক, তার যদি কাউন্টার দেন কাপুরুষ সাংবাদিক আছে। যখনই কোনো একটা শব্দ একটা সমাজে প্রচলিত হয়ে যায়, তখনই সেটার কাউন্টার একটা শব্দ থাকে বলে সেটা হয়। তারপরে সাহসী সাংবাদিক, এরপরে হলো প্রবাসী সাংবাদিক, সাংবাদিক আবার প্রবাসী সাংবাদিক, এরকম অদ্ভুত অদ্ভুত নাম চলে আসছে। কারো উপাধি আছে খাট কাঁপানো সাংবাদিক, তারপরে কারো উপাধি আছে টুপাস কামানো সাংবাদিক, কারো উপাধি আছে জিম্মি সাংবাদিক, কারো উপাধি আছে ডাকাত সাংবাদিক। এইরকম নানা নাম, গন্ধ, দুর্গন্ধ, রূপ, লাবণ্য মিলিয়ে তছনছ যখন হয়ে গেছে, তখন এই যে কয়েকজন লোক গত 2 বছরে সামহাও মানুষের আকর্ষণের বস্তু হয়ে গেছে। এরা কিন্তু ইনুস জমানার আগে, মানে ইউটিউব চালু হওয়ার আগে বা এই শেখ হাসিনার জমানাতে, মানে তারা জাস্ট মাসুদ কামাল টকশোতে আসছেন, তারপরে আনিস আলমগীর বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে তিনি প্রধান নির্বাহী ছিলেন, সিইও ছিলেন একদম টেলিভিশন চ্যানেলে। তারপরে সংবাদপত্র তো তার একটা লং আউটস্ট্যান্ডিং ছিল, পারফরমেন্স ছিল, কিন্তু ওভাবে পাবলিক ওরিয়েন্টেড এখন যেভাবে তাদের একটা ফেস পাবলিক ফেস হয়ে গেছে, এটা তারা কখনোই ছিল না, এবং ওই চেষ্টাও তাদের ছিল না কখনো। আজিজ ভাইয়ের একই অবস্থা। কিন্তু গত 2 বছরে সামহাও দে বিকাম হিরো। লোকজন তাদের কথা শুনছে, তারা চাকরি করুক বা না করুক, তাদেরকে মানুষ সাংবাদিক হিসেবে ভাবছে, অন্য কাউকে সাংবাদিক ভাবছে, অন্য সবাইকে ওই যে জুতার তলা ভাবছে, জুতার শুকতলা ভাবছে, কাউকে হয়তো জুতার নিচে ওই যে টায়ারের যে সোল, সেই সোল ভাবছে, কিন্তু এদেরকে সাংবাদিক ভাবছে। আর এদেরকে যখনই সেই সিনিয়র সাংবাদিক বলা হচ্ছে, এরা যে কথাগুলো বলছেন সেই কথা দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এদেরকে 2 চোখের বিষ মনে করছেন। এরপর অনেকে মনে করছেন, আরে এদেরকে সবাই সিনিয়র সাংবাদিক বলছে, আমাকে কেন বলছে না? এদের ব্যাপারে মানুষ যতটা আগ্রহী, টেলিভিশন চ্যানেলগুলো আগ্রহী, এরা যে কোনো একটা জায়গাতে গেলে মানুষ অটোগ্রাফের জন্য আসে, তারপরে মানুষ তাদের পাশে এসে ছবি তুলে ফেসবুক, ইন্টারনেটে এদের সাথে, মানে এদেরকে দাওয়াত করে খাওয়ায়, এদের সাথে ছবি তুলে দেয়। তো এইগুলো দেখে দেখে বহু মানুষের মানে রীতিমতো সারা শরীরে একটা রীতিমতো চুলকানি শুরু হয়ে গেছে। তাদের ইচ্ছে হয় যে না, আমরা আর এই জুতার তলা থাকবো না, আমাদেরকেও ভালো কিছু একটা হতে হবে। কিন্তু সেটা হওয়ার জন্য যে ধরনের কথা দরকার, কাজ দরকার, কর্ম দরকার, সেই জিনিসগুলো করা তো আসলে রাতারাতি সম্ভব নয়। ফলে এই যে যারা ইতিমধ্যে এই 4-5 জন লোক ইতিমধ্যে যারা জনগণের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন, জনগণ যাদের কথা শুনছেন, তারা ফেসবুকে কিছু লিখলে জনগণ অ্যাটেন্ড করছেন, তারা টেলিভিশনে গেলে লোকজন অ্যাটেন্ড করছেন, সভা সমিতিতে গেলে অ্যাটেন্ড করছেন, হোয়াট এভার তারা যা কিছু করছে সব জায়গাতে অ্যাটেন্ড করছেন। আর এইগুলো দেখে মানে অনেকেই চিন্তা করছেন যে না, আসলে এরা কিসের সাংবাদিক, এদের কারো চাকরি নেই, বা কারো চাকরি আছে নাম কাগজে, এরা টেলিভিশনে আসে 1000-2 টাকার জন্য, 1000-3 টাকার জন্য, এই ধরনের নানা কথাবার্তা বলে যখন অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই সময়টাতে আবার যারা সিনিয়র সাংবাদিক, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন, তারাও তো মুখ হারা কম না, ইতিমধ্যে তারা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, ইতিমধ্যে তারা বুঝে গেছেন সাহসের মূল্য অনেক বেশি, বিশেষ করে পান্না, তারপর আনিস আলমগীর জেল খেটে এসেছেন, জেল খেটার পর তাদের আরো সাহস বেড়ে গেছে। তো তারা নিদারুণ ভাবে সমালোচনা করছেন তাদেরকে, যারা তাদেরকে সমালোচনা করছেন। এইভাবে কি হচ্ছে, একটা যাকে বলা হয় নিদারুণ বিতর্ক শুরু হয়ে গেছে, এবং সেই বিতর্ক যদি চলতে থাকে,
আপনি দেখবেন যে এই অন্ধকার জগতের মানে এই সাংবাদিকতার নামে যারা অপসংস্কৃতি, অপসাংবাদিকতা, অপতথ্য এবং অপকর্ম সবগুলোকে ককটেল বানিয়ে যারা খাচ্ছে তাদের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। মহান আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।